জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। সিসির সাথে জামায়াতের বৈঠক, আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে জবানবন্দি দিয়েছেন নানক ও মির্জা আজম। প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে মন্তব্য প্রধান উপদেষ্টার। পরিবেশ দিবসের উদ্বোধন। মেয়র পদে শপথ না করিয়ে জনগণকে ধোঁকা দিয়ে দেয়া হচ্ছে ইশরাক হোসেনের অভিযোগ। বললেন, অপমানসূচক বক্তব্যের জন্য আসিফ মাহমুদকে ঢাকাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করতে চায় কমিশন। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ বৈঠকের স্বাগত বক্তব্যে এসব কথা বলেন তিনি। দুদিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টায় বৈঠক শুরু হয়। এর আগে দ্বিতীয় পর্বের 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এ পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে দলগুলোর সঙ্গে ধাপে ধাপে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করবে কমিশন। আজ আলোচ্যসূচিতে রয়েছে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন ও নারী প্রতিনিধিত্ব। মিলে যদি এত বড় সংগ্রামে অংশগ্রহণ করতে পারি, আমরা সকলে মিলে যদি প্রাণ বাজি রেখে লড়াই করতে পারি, সকলেই সংস্কার চাইছেন, সকলেই একটি জবাবদিহিমূলক রাষ্ট্র চাইছেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছেন, সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি ধীর গতিতে। আমাদের একটু সময়ের তারা হচ্ছে এই যে আমরা জুলাই মাসের মধ্যে প্রক্রিয়াটা শেষ করব। নির্বাচন কমিশন জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আগামী দিনে নির্বাচন করতে আর কোনো বাধা থাকলো না বলে জানিয়েছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। আর সংসদে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের কথা ও জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় জানিয়ে জামায়াতে ইসলামী জানায়, নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে জনমতের প্রতিফলন হয় না, ভোট নিরপেক্ষ হয় না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনেরও দাবি জানায় দলটি। সিসির সাথে সকাল 11টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকারের অধীনে হয়, দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য, মেয়র বানানোর জন্য গভর্নমেন্ট টোটাল ইনস্টলমেন্টকে কাজে লাগিয়ে ভোটকে ইলেকশনকে প্রভাবিত করে দলীয় প্রার্থীকে জিতিয়ে আনে। সেই কারণে আমরা বলেছি, এটা যদি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে হয়, এটা ফেয়ার হবে, গ্রহণযোগ্য হবে। পোস্টাল ভোটার, অনলাইন ভোটার পদ্ধতি যেগুলো আছে, এই কমিশন এবং এই সরকার যেন যথাযথ উদ্যোগ নেয়। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী দোসরদের খুঁজে বের করার তাগিদও দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদী যুব সমাবেশে এসব কথা বলেন তিনি বলেন, অতীতে বিএনপির সিনিয়র নেতাদের হেনস্থা করা হয়েছে, অনেককেই হত্যা ও গুম করা হয়েছে সে সময়, কিন্তু তারপরও বিএনপির অবস্থান যে কোনো মবের বিরুদ্ধে। মব সৃষ্টিকারীদের খুঁজে বের করার কথা বলেন তিনি। জানান, পুলিশ প্রশাসন চাইলে যে কোনো অপরাধীকে গ্রেফতার করতে পারে। গত 16 বছর যারা নির্যাতন চালিয়েছে তাদের বিচার দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। পুলিশ চাইলে, সরকার চাইলে 16 বছর যারা আমাদের পিঠ লাল করেছে, মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে, আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে, তখনকার গোয়েন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী, মেয়ে কোথায় থাকে, মির্জা আলমগীরের মেয়েরা কোথায় থাকে জানতে পারে, তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে, তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করান? ইচ্ছা থাকলে উপায় হয়। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন কিছু রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এছাড়া শেখ হাসিনা, ফজলে নূর তাপস,
শেখ সেলিম সহ রাজনৈতিক নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। কমিশন জানিয়েছে, এরই মধ্যে আওয়ামী লীগ নেতা মির্জা আজম ও জাহাঙ্গীর কবির নানকের লিখিত জবানবন্দি ইমেইলে নেওয়া হয়েছে। চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা সহ নানান ধরনের প্রোপাগান্ডা চালিয়ে ভিন্ন খাতে নেওয়া হয়েছিল পিলখানা হত্যাকাণ্ডের তদন্তকে। রিপোর্ট SM ফয়েজের। দেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। 2009 সাল 5 ফেব্রুয়ারি সকালে কলঙ্কজনক ঘটনার সাক্ষী হয় দেশের মানুষ। বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের তৃতীয় সংবাদ সম্মেলন। কমিশনের প্রধান জানান, ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার ভয়াবহ রূপ নেয় পিলখানা হত্যাকাণ্ড। জানান, এই হত্যাকাণ্ডে তৎকালীন গুরুত্বপূর্ণ রাজনৈতিক কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে। 25-26 ফেব্রুয়ারি 2009-এ পিলখানায় সংঘটিত এই হত্যাকাণ্ডটি একটি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল হিসেবে কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে। বিভিন্ন সাক্ষ্য হতে প্রতীয়মান হয় যে রাজনৈতিকভাবে সমস্যা সমাধানের নামে অযথা কালক্ষেপণ করায় এবং সশস্ত্র বাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে বিদ্রোহীরা নির্বিঘ্নে হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠন করতে সমর্থ হয়েছে। 25 ফেব্রুয়ারি সকাল থেকেই পিলখানার ভিতরে আটকে পড়া অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বারংবার অনুরোধ ও আপত্তি সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এটা বলা যায় যে তৎকালীন সশস্ত্র বাহিনীর কমান্ড ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সময় মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং অপরাধ সংগঠনের সময় তারা নিষ্ক্রিয় অবস্থায় ছিল, যার ফলে তারা বিদ্রোহ ও হত্যাকাণ্ড প্রতিহত করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে ঘটনার কারণ ভিন্ন খাতে নেওয়ার জন্য চাল ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা জনবল নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা, আলামত ধ্বংস করার প্রয়াস প্রতিমান হয়েছে। এর পিছনে দায়ী ব্যক্তি ও সংস্থাগুলোকে চিহ্নিত করা হচ্ছে। পিলখানায় হত্যাযজ্ঞ চলাকালে কিছু গণমাধ্যম পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচার করার মাধ্যমে বিদ্রোহ উস্কে দিয়েছে এবং একই সাথে পরিকল্পিতভাবে সামরিক অফিসারদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রয়াস চালিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য জঙ্গিবাদকে আনার চেষ্টা করা হয়েছে। 2 নম্বর হলো যে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যাপকভাবে বিডিআরে নেওয়া হয়েছে 35%-এর মতো, এরকমও কথা বলা হয়েছে। এখনও 50 জনের সাক্ষ্য গ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি শুধু উদ্বেগজনক নয়, ভয়ঙ্করও। রাজধানীতে পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নদী, বন জঙ্গল ও জীববৈচিত্র্য ধ্বংস করে নেওয়া উন্নয়নের ধারণা সম্পূর্ণ পাল্টে দিতে হবে। ওয়ান টাইম প্লাস্টিক পণ্য বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশ রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখায় এবার 31টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জাতীয় পুরস্কার দেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য এখন ধ্বংসের মুখে। এজন্য নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে তাগিদ দেন তিনি। প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। দোষটা প্রকৃতি না, দোষটা হলো প্রকৃতি বিধ্বংসী এক জীব যার নাম মানুষ। কোনো নদীর নিচে তলদেশে 7-8 ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে ইতিমধ্যে। এটা শুধু উদ্বেগজনক নয়, এটা ভয়ঙ্কর। এর চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে মাইক্রোপ্লাস্টিক, যেটা খালি চোখে দেখা যায় না। একটু আগে রিজওয়ান আমাদেরকে বোঝালো, মায়ের দুধের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক।
প্রধান উপদেষ্টা মনে করেন প্লাস্টিক দূষণ কমাতে হলে এর ব্যবহার কমানোর পাশাপাশি উৎপাদন বন্ধের প্রয়োজন। জানান সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নদী দখল দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছে। তিনি আশা করেন নতুন প্রজন্ম ঢাকা শহরকে দূষণমুক্ত এবং পূর্বাচলকে বন হিসেবে দেখতে পারবে। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। বর্জনটা তো লাগবে জন্ম লাভ করার পরে। আমার তো ধারণা তো গোড়াতে যেতে হবে, তার উৎপাদনই বন্ধ করা। বর্জন তো একজন উৎপাদন করে ফেলেছে, তারপর বলছে সেটা বর্জন করো, এই দুজনে লেগে গেল। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না, আমাদের সমস্যার মধ্যে আমরা পড়ি না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। তিনি জানান জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্মই সবচেয়ে শক্তিশালী ও সৃজনশীল। অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকতে আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। আমরা যদি পরিবেশ ও জলবায়ু বিপর্যয়কে বাড়াতে না চাই, অবশ্যই আমাদের পরিবেশ বান্ধব উন্নয়নে নজর দিতে হবে। নদী ধ্বংস করে, বন জঙ্গল উজাড় করে, জীববৈচিত্র্য ধ্বংস করে যা হয় সেটা অন্য যাই কিছু হোক, অবশ্যই এটা উন্নয়ন নয়। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। উদ্বোধনী অনুষ্ঠানে একটি সোনালু গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অবজ্ঞা করে সংবিধান লঙ্ঘন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেয়া আসিফ মাহমুদের সাক্ষাৎকার ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বিএনপিকে খাটো করেছে। আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি। ইশরাক হোসেন আরও বলেন, সিটি কর্পোরেশন এবং ঢাকায় নতুন প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের প্রভাব এবং আধিপত্য বিস্তারের জন্যই তাকে মেয়র হিসেবে শপথের আয়োজন করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আন্দোলন মেয়র হবার জন্য নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ের অংশ হিসেবেই এটি করা হয়েছে বলে জানান ইশরাক হোসেন। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ কার্যকর হয়েছে দোলাচলে থাকা ইরান ইসরায়েল যুদ্ধবিরতি। এমন অবস্থায় আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থার সাথে সম্পর্কচ্ছেদের প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। ইরানের গণমাধ্যমে জানানো হয়েছে, আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করার বিল পার্লামেন্টে তোলা হলে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে গৃহীত হচ্ছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন, সোমবার বিলটি আলোচনার জন্য পার্লামেন্টে তোলা হয়েছিল। চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত দেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। আগ্রাসনকারীদের রুখতে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ইরানের জনগণ আর সশস্ত্র বাহিনী বিরোচিত প্রতিরোধ গড়ে তুলবে বলে সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিজয় র্যালি হয়েছে ইরানের রাজধানী তেহরানে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের পতনের দাবিতে স্লোগান দিয়েছে অংশগ্রহণকারীরা। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে বুধবার সকালে ইরানের উর্মিয়া শহরে আরও 3 জনের ফাঁসি কার্যকর হচ্ছে। রবি ও সোমবার একই অভিযোগে আরও 2 জনকে ফাঁসি দেওয়া হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক এই বিজয়ের প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুদ্ধবিরতি কার্যকরে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। প্রকল্পের মেয়াদ বেড়েছে 3 গুণ।
অথচ 1.5 যুগ পার হলেও আলোর মুখ দেখেনি দেশের একমাত্র ওষুধের কাঁচামাল উৎপাদন শিল্প পার্ক। উদ্যোক্তারা বলছেন, উৎপাদনে যেতে প্রয়োজনীয় জ্বালানি এবং শিল্প পার্কের অন্যান্য সুযোগ সুবিধা এখনও পর্যাপ্ত নয়। তবে বিসিক চেয়ারম্যান বলছেন, সব বাঁধা কাটিয়ে 6 মাসের মধ্যেই দৃশ্যমান উৎপাদনে যাবে শিল্প পার্কটি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। প্রথম দেখায় এটি সুন্দরবনের গহীন অরণ্য মনে হলেও এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত ওষুধ খাতের এপিআই শিল্প পার্কের একটি প্রতিষ্ঠান, যেখানে 2010 সালে এপিআই উৎপাদনে যাওয়ার কথা থাকলেও ব্যবসায়ী এবং বিসিকের নানা অন্তর্দ্বন্দ্বে এখনও আলোর মুখ দেখেনি সরকারের অন্যতম বৃহৎ এই পরিকল্পনা। ওষুধের কাঁচামাল উৎপাদনে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস এপিআই শিল্প পার্ক নির্মাণে বিসিকের সাথে চুক্তি হয় 2006 সালে। এরপর নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ বেড়েছে 3 বার। প্রকল্পের ব্যয় প্রায় 3 গুণ বেড়ে হয়েছে 381 কোটি টাকা। সময়ক্ষেপণের বিষয়ে ব্যবসায়ীরা দুষছেন বিসিকের গড়িমসিকে। এক সময় সচিব বদলে আরেকটা অচল হয়ে যায়, আরেকটা গ্যাস দেওয়ার কথা, গ্যাসও দিতে পারে না। গ্যাসের কানেকশন দিছে, গ্যাস এখন আসে নাই। ইলেকট্রিসিটি দেওয়ার কথা তাও দেয়নি। তো যার ফলে গভর্নমেন্টের ঝামেলা আছে জানি, কিন্তু তারপর আমাদের যে ঝামেলা, আমাদের এবং একটা কোম্পানি করতে 200-300 কোটি টাকা লাগে। 300 কোটি টাকা যখন ইনভেস্ট করবে, তার যদি গ্যাস না থাকে তাহলে কেমন করবে? প্রকল্পের মোট 42টি প্লট 27টি কোম্পানিকে বুঝিয়ে দেওয়া হয়। 17 বছরে 3টি কোম্পানি তাদের অবকাঠামো নির্মাণ করেছে। তবে অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না হওয়ায় পূর্ণ মাত্রায় উৎপাদনে যেতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এখানে আমাদের যে প্রোডাকশনটা করব, এটা সম্পূর্ণ রিয়েকশন ভিত্তিক। মাঝখানে যদি ইলেকট্রিকের হ্যাম্পার হয়, আমাদের প্রোডাক্টের হ্যাম্পার হবে। তো কন্টিনিউস যদি ইলেকট্রিকটা আমাদের এই জোনটাতে সরকারে যদি সুব্যবস্থা করে, তাহলে আমাদের প্রোডাক্টে তেমন হ্যাম্পার হবে না। তবে বিসিক চেয়ারম্যানের দাবি, জ্বালানি সংকট নেই, সব ঠিক থাকলে 6 মাসের মধ্যেই দৃশ্যমান উৎপাদনে যেতে পারবে শিল্প পার্কে অবস্থিত বিভিন্ন কোম্পানি। আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে একটা দৃশ্যমান অগ্রগতি এখানে সাধিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা তো বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেছি। কিছু সুযোগ সুবিধাগত বিষয় ছিল, যেটি গ্যাসের কথা বলেছেন, গ্যাস কিন্তু কানেকশন ওখানে দেওয়া আছে। যদি তারা অপারেশনে যায় তাহলে গ্যাস ওখানে তারা পেয়ে যাবে। বাংলাদেশ 154টি দেশে ওষুধ রপ্তানি করে, আর বছরে কাঁচামাল আমদানিতে খরচ হয় প্রায় 15,000 কোটি টাকা। 2010 সালের ডিসেম্বরে এই শিল্প পার্কটি উৎপাদনে যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এই শিল্প পার্ক থেকে যদি ওষুধের কাঁচামাল উৎপাদন সম্ভব হয়, তাহলে বছরে এই খাত থেকে আয় বেড়ে দাঁড়াবে প্রায় 1000 কোটি টাকা। তবে দেখার বিষয়, নানা যদি কিন্তুর পরে কবে নাগাদ উৎপাদনে যেতে পারে এপিআই শিল্প পার্ক। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ। কুষ্টিয়ার অলিগলিতে উন্মুক্ত ড্রেনেজ, সোয়ারেজ ও গার্বেজের কারণে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগবালাই। এ নিয়ে একাধিক প্রকল্প হাতে নেওয়া হলেও এতে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি বলে অভিযোগ পৌরবাসীর। কুষ্টিয়া থেকে হাসান আলী তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে দূষিত হচ্ছে কুষ্টিয়া পৌরসভার চারদিক। আশপাশের নোংরা পানি ও দুর্গন্ধে চরম বিপাকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। ছড়িয়ে পড়েছে নানা রকম রোগবালাই। গন্ধ লাগে, আর সার বৃষ্টি হলে পরে এমনি যাওয়াই যায় না, হাঁটু সমান কাদা হয়ে যায়। নোংরাতে পরিবেশে খুব নষ্ট করছে, আমরা ভাত পানি খাইতে পারি না। যত যেখানে সেখানে রাস্তার উপর ফেলে রাখে, লোক চলাচলের সমস্যা, দুর্গন্ধ, আবার আগুন জ্বালায় দিনের বেলা, ধোঁয়াতে আশেপাশে অন্ধকার হয়ে যায়। আশেপাশে যে আবাসিক এলাকাগুলো আছে তাদের তো মানুষজনের সমস্যা হয়। এদিকে মেডিকেলের সব বজ্র উন্মুক্ত অবস্থায় ফেলে রাখায় পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছে যে ক্যান্সার, স্কিন ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার যেগুলো হয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে মেডিকেল বর্জ্য দ্বারাই বেশি সরাইছে। শহরের বজ্র ব্যবস্থাপনার সম্ভাব্য সমাধানের কথা জানালেন এই পরিকল্পনাবিদ। মাসে হয়তো 50 টাকা বা 100 টাকা দেওয়া লাগে। এটার বিনিময়ে আমরা প্রত্যেক নাগরিকের বাড়ির থেকে ভ্যানের মাধ্যমে আমরা বর্জ্যটা কালেক্ট করি। খুবই দুঃখজনক, অনেকেই এখনও এই ভ্যান সার্ভিসের আওতায় আসেননি। তো যারা আসেননি তারা হয়তো আশপাশের ড্রেনে বা পরিবেশে তার বর্জ্যটা ফেলছেন, যেটা আমাদের পৌরসভার পক্ষ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য যে আমরা কাজ করে যাচ্ছি, সেটা বাস্তবায়নের পক্ষে একটা বড় অন্তরায়।
জরুরি ভিত্তিতে ডাম্পিং ইয়ার্ডে অন্তত একটি বাউন্ডারি দেয়াল দিয়ে কিছুটা প্রতিকার হতে পারে বলে জানিয়ে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ কর্মকর্তা। বিধিমালা 2008, মেডিকেল বর্জ্য বিধিমালা 2008 অনুযায়ী কিংবা কঠিন বর্জ্য বিধিমালা 2021 অনুযায়ী যদি আপনারা ব্যবস্থাপনা না করেন, তার মানে আপনারা পচনশীলটা একটা ড্রামে এবং অপচনশীল একটা ড্রামে করে আমরা যদি সিটি কর্পোরেশন বা পৌরসভাতে দিই, তাহলে কিন্তু আমরা এই দূষণ থেকে মুক্তি পাবো এবং শুধু এই দূষণ থেকে মুক্তি পাবো, নিজেরাই সুস্থ থাকবো। আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ চায় পৌরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। সিইসির সাথে জামায়াতের বৈঠক, আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি। পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পেয়েছে স্বাধীন তদন্ত কমিশন। ইমেইলে জবানবন্দি দিয়েছেন নানক ও মির্জা আজম। প্লাস্টিকের ব্যবহার পরিবেশ ধ্বংসের পাশাপাশি জীববৈচিত্র্যকে হুমকির মুখে ফেলেছে মন্তব্য প্রধান উপদেষ্টার। পরিবেশ দিবসের উদ্বোধন। মেয়র পদে শপথ না করিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে, ইশরাক হোসেনের অভিযোগ। বললেন, অপমানসূচক বক্তব্যের জন্য আসিফ মাহমুদকে ঢাকাবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।